আচ্ছা, তোমরা দেখবা যে তোমাদের একটা অলরেডি চলে গেছে। তোমার 11:40-এ এই কুইজটা শুরু হবে, হ্যাঁ? এটা 11:40-এ শুরু হবে। 11:50-এ সাবমিট করতে পারবা, এটা তোমাদের দায়িত্ব। 11:40-এর আগে খুলতে পারবা না। 11:50-এর পরে সাবমিট করতে পারবা না। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি হ্যালো? জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ? তাহলে তোমরা 11:40-এ তোমাদের কুইজে চলে যাবা। কুইজ দিবা। 11:50-এর মধ্যে সাবমিট করতে হবে। আর কোনো উপায় নাই, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। বি ভেরি কেয়ারফুল। ২ বার ডাবল ক্লিক করবা না, এইসব করবো না, ওইসব করবো না। আগে থেকে ক্লিক করে এখন কোনো লাভ হবে না। এটা খুলবে না। পরবর্তীতে তুমি যদি এখন আগে থেকে ক্লিক করো চ্যাটে, এটা টিমসেও গেছে, তাহলে কিন্তু আমার কোনো উপায় নাই। এটা আমি এবার এভাবে সেট করে দিছি। অটো গ্রেডিং, যদি গ্রেডিং এ কোনো কোয়েশ্চেনে ভুল থাকে, ভুল থাকার সম্ভাবনা কম, তাহলে ওটা আমি মাস্টার ফাইলে ঠিক করে দিলে অটোমেটিক্যালি গ্রেডিং ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় না এবার কোনো ভুল আছে, কারণ এবার আমি প্রথম থেকে খেয়াল করে দেখছি। আচ্ছা, এনিওয়ে, আমরা এখন এটা আমি খুব তাড়াতাড়ি শেষ করব। কন্ট্রাক্ট লতে ছিলাম, হ্যাঁ? তো আমার মনে হয় এখানে এখানে জায়গায় ছিলাম, এসব জায়গায় কোথাও ছিলাম আমি, হ্যাঁ? তো এই কন্ট্রাক্ট ল আমার মনে হয় এখানে কোথাও ছিলাম। কন্ট্রাক্ট ল দিয়ে শুরু করি। কন্ট্রাক্ট হচ্ছে একটা লিখিত এগ্রিমেন্ট বিটুইন টু পিপল। ইটস অ্যান এগ্রিমেন্ট। এটা আইন অনুগভাবে করতে হয়। তুমি যে কোনো কিছুই করতে পারো, আইন অনুগ না হলে এটা ভ্যালিড হবে না আর কি, হ্যাঁ? তো তুমি যদি কন্ট্রাক্টে একে অন্যের সাথে কিছু চুক্তি করবা, আইন অনুসারে সাক্ষী রেখে এই চুক্তি ভঙ্গ করলে ভায়োলেশন লিগাল অ্যাকশন হইতে পারে তোমার বিরুদ্ধে। দুই, এটা এনফোর্সেবল। আর যদি যার মধ্যে লিগাল না থাকে, ইলিগাল জিনিস লেখো, যেরকম ইয়াবা, আমরা একটা ইয়াবা স্মাগলিং করবো, এখন আমাকে এত টাকা দিতে হবে, এইসব লিখি, তাহলে আমরা ইলিগাল কাজ করতেছি। আমাদের কোনো কন্ট্রাক্টের কোনো ইস্যু আর হবে। এর মধ্যে যদি অনেক লিগাল ইস্যুস মিসিং থাকে, পরে আইনে গিয়ে দেখা যায় যে এটা নাই সেটা নাই, তাহলে তো এটা হবে না। অনেক কিছু পরিষ্কারভাবে স্পষ্ট বোঝা যাবে, লিখে দেওয়া থাকবে অনেক কিছু। ওটার ওটার থেকে আমরা বুঝে নিতে পারি, আইনগতভাবে বুঝে নিতে পারি। সুতরাং এই জন্য কোনো কিছু এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করতে পারে, এক এক আইন এক একভাবে ইন্টারপ্রেট করতে পারে। ওই জন্য ওটাকে পরিষ্কার করে নেওয়াই ভালো। না হলে যে মানে আইনবিদ যেভাবে করবে, জাজ যেভাবে অ্যাকসেপ্ট করবে, সেটাই হয়ে যাবে। রিটেন, ভার্বাল, মৌখিক ভাবেও কন্ট্রাক্ট হতে পারে। আজকাল অরালি হয়, কিন্তু মৌখিক ভাবে যদি রেকর্ডেড থাকে জিনিসটা, টেলিফোনে রেকর্ড থাকে, সেটা কিন্তু এগ্রিমেন্টের অংশ হয়ে যেতে পারে। তাহলে কন্ট্রাক্ট হইতে হলে আমাদের এগ্রি করতে হবে, হ্যাঁ? আমাদের কত টাকার এগ্রিমেন্ট, সেটা আমাদের এগ্রিমেন্ট থাকতে হবে, আইন অনু হইতে হবে, সিগনেচার থাকতে হবে। আমার এই কন্ট্রাক্ট সাইন করার মতো আমার অথরিটি থাকতে হবে। আমি এক কোম্পানির পক্ষ থেকে আমি একজন কেরানি এগ্রিমেন্ট সাইন করে দিলাম। আমি বললাম আমি বসুন্ধরা কোম্পানির কেরানি, আমি এগ্রিমেন্ট সাইন করলাম 100 কোটি টাকার, ওটা হবে না। লিগাল পারপোজ, ন্যাচারালি ওটা হবে না। জিনিস তো অফকোর্স লিগাল হতে হবে, এটা আগেও বলছি। হুম। আচ্ছা, আমি এটাকে ইয়েতে চলে যাই, অন্য মোড়ে, হ্যাঁ? এখন হলো না। আচ্ছা, এখন কয়েকটা জিনিস থাকতে হবে, যে লায়াবিলিটি, কে দায়ভার নিবে, এটা থাকবে, এটা আগেও বলছি, হ্যাঁ? ইন্স্যুরেন্স থাকতে হয়। মানে কারো যদি অত্যধিক ক্ষমতা থাকে, সে কন্ট্রাক্টর তার নিজের মতো করে নেয় এবং কিছু করার থাকে না, কারণ সে ছাড়াও কোনো লোক নাই যার কাছে পাওয়ার। ইন্ডেমনিফিকেশন, দায় মুক্তির কিছু ক্লজ থাকে, যে ভাই এটার দায় কিন্তু আমি নিতে পারবো না, কন্ট্রাক্টে লিখে দিই, যে দায় মুক্তির ক্লজ, হ্যাঁ? তো দায় নেওয়া হচ্ছে, যে আমি দায় নেওয়ার মেইন কথা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ার বলবে যে আমি যে কাজ করবো আমি যত্ন সহকারে করবো। অযত্নে কাজ করলে তারা যদি কোনো সমস্যা হয়, দায় দায়িত্ব সিভিল ইঞ্জিনিয়ারই হওয়া থাকে। এখন কতটুকু যত্ন নিব, যেটা নর্মালি নেওয়া যায়, যার বেশি নেওয়া যায় না, বাস্তবতা সম্মত এভাবে লিখে দেওয়া হয় কন্ট্রাক্টে। অনেক সময় লাগে হাইয়েস্ট প্রফেশনাল লেভেল, যেটা পৃথিবীতে এক জায়গায় একরকম হইতে পারে, তখন কিন্তু বিপদ হয়। এই জন্য স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে অর্ডিনারি স্কিল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। লায়াবিলিটি নিলে ওই জন্য প্রফেশনাল লায়াবিলিটি ইন্স্যুরেন্স করতে হয়, কারণ কন্ট্রাক্টে কিছু না কিছু নিতেই হয়। তুমি যদি অত্যধিক লায়াবিলিটি নাও, তোমার প্রচুর লায়াবিলিটি আসলে, তোমার কোনো সমস্যা হইলে তোমাকে বহু ক্ষতিপূরণ দিতে হবে। তোমাকে কোনো ইন্স্যুরেন্স পলিসি তোমার জন্য ইন্স্যুরেন্সই করতে চাবে না। এই জন্য কন্ট্রাক্ট ঠিক মতো না করলে ইন্স্যুরেন্স হয় না। ইন্স্যুরেন্স না করলে বাইরে কাজ করা সম্ভব না, কারণ তুমি মানে জেলে চলে যাবা, হাজার শয়ে শয়ে কোটি টাকার দায় দায়িত্ব নিতে হবে, যে টাকা হয়তো তোমার নাই। তো এই জন্য কন্ট্রাক্ট করার সময় খুব সাবধানে আইনজ্ঞ দিয়ে দেখা করে। ডিসপারেট বার্গেনিং, পুরোটা আগেই বলছি, যে কন্ট্রাক্ট টু বি স্টাক, কন্ট্রাক্টটা মানে আটকে গেছে, কারণ এখন একজন যা বলছে আমার তাই মেনে নিতে হচ্ছে, কারণ ছাড়া আমি কাজ পাবো না, হ্যাঁ? এরকম একটা কন্ট্রাক্ট হলে, কন্ট্রাক্ট করে নেওয়ার পরে একটা চিঠি দিলে অনেক সময় এটা সুবিধা হয় আইনের ক্ষেত্রে, যদি কোনো সমস্যা হয়, যে ভাই আমি তোমার সবকিছুই মেনে নিলাম, কিন্তু আমি মেনে নিতে বাধ্য হয়েছি, কারণ তোমার তোমার সাথে আমি অন্য কোনো ভাবে আমার পক্ষে আর এগ্রিমেন্ট করা সম্ভব ছিল না, হ্যাঁ? তো তুমি যেহেতু অত্যধিক পাওয়ারফুল করেন, এবং কথাগুলো আমি মেনে নিলাম, এভাবে একটা চিঠি দিয়ে ইনফর্ম করলে যে আসলে আমি তোমার তোমার শক্তিমত্তার জন্য আমি বেঁধে, তাহলে হয় কি, পরবর্তীতে কোর্টে গেলে তুমি এটাকে যুক্তি দেখায়
বলতে পারো এটা আমি মিন করি নাই, এভাবে এই জন্য বাধ্য হয়েছে এগুলো লিখতে। তখন কোর্ট তোমাকে সেইভাবে কিছু মানে তোমাকে ইয়ে দেয়, লাঘব দেয় আর কি, কোনো সমস্যা হইলে। তো দ্য ইন্ডেমনিফিকেশন মানে দায় মুক্তির ক্লজ থাকে, হ্যাঁ, যে দ্য ক্লায়েন্ট শুড ইন্ডেমনিফাই দ্য সিভিল। এরকম হঠাৎ করে দেখা গেল যে আমার এই কাজটা করতে হলে আমার এই ধরনের সিভিল ইঞ্জিনিয়ার, এই সার্টিফিকেশন লাগবে, তার এই সার্টিফিকেশন লাগবে, ওই ধরনের ইঞ্জিনিয়ার আমার নাই, কাজটা আমি করতে পারতেছি না, কাজটা আটকায় গেল, নতুন লোক নিতে হবে, যতক্ষণ 10 দিন হলো না, তার দায় দায়িত্ব টাকা পয়সা আমাকে নিতে, এটা আগেই ইঞ্জিনিয়ার লেখে রাখে যে হঠাৎ করে যদি আসে, এখন পর্যন্ত আমরা জানি যে এই লাগবে, এর বাইরে নতুন কিছু লাগলে তার জন্য দায় মুক্তির একটা ক্লজ থাকে, যেটা যে মালিক যে যার কাজ করছি সেটা লিখে দেয়। তো কনস্ট্রাকশন কন্ট্রাক্ট বিটুইন কন্ট্রাক্টর ওনার অফেন ইন্ডেমনিফাই ওনার্স এন্ড ডিজাইন কনসালটেন্টস টু প্রোটেক্ট দেম। আবার ধরো একজন কন্ট্রাক্টর কাজ করবে, কন্ট্রাক্টর বলতে পারে আচ্ছা এই কাজের এই পরিবেশটা এরকম খারাপ কারণে ও যে মালিক সে ঠিক মতো জিনিসটা আমাকে বুঝাই দেয় নাই, ডিজাইনার ঠিক মতো জিনিস ডিজাইন করে না, ও যেভাবে করছে আমি সেভাবে করছি, এখন এই সমস্যা হয়েছে। এগুলোর জন্য কার্যক্ষেত্রে যে কোনো সমস্যার ডিজাইনে ভুল থাকলে ওটা ঠিক করে নেওয়ার সমস্যা দায়িত্ব হচ্ছে কন্ট্রাক্টরের, এইরকম দায় মুক্তির একটা ক্লজ লিখে নেওয়া হয়। আচ্ছা, যখন আমি একটা কন্ট্রাক্ট লিখবো তখন আমাকে খুব প্রফেশনাল হইতে হবে। আমার বন্ধু অসুবিধা নাই, কিছু না লেখলেও চলে, ঠিক আছে, আমরা তো জানি, আমরা তো বুঝি একে অন্যকে, এসব হবে না। ক্রিয়েট আজের সব করে দিব, সব হবে অসম্ভব সুন্দর হবে, এসব না, বাস্তবসম্মত রিয়েলিস্টিক এক্সপেকটেশন তৈরি করতে হবে। কি কি সমস্যা আছে সেটা বুঝাই দিতে হবে, মানে কোনো সমস্যা নাই, সব কিছু ঠিক হয়ে যাবে, এসব না বলে পরবর্তীতে হলো ভাই আপনি তো এই বলছিলেন সেই বলছিলেন, যেটা আমাদের দেশে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। নিজেরও সমস্যা রিস্ক গুলোকে আমাকে কমায় নিয়ে আসতে হবে। লায়াবিলিটি ইন্স্যুরেন্স নিতে হবে, কত টাকা আমাকে ইন্স্যুরেন্স দিবে এগুলো একদম পরিষ্কার হইতে হবে, এবং কোন কোন সময় কোন কোন ক্ষেত্রে, এবং একটা ভালো লয়ার দিয়ে কাজ করতে হবে। কন্ট্রাক্টে প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, কারণ কন্ট্রাক্ট মানে শব্দ, বিশেষ কিছু শব্দ সম্বন্ধে খুব সতর্ক থাকতে হবে। এখানে লিখে দিচ্ছে অল ভেরি, নান, হুজ, হ্যাঁ, তারপরে ধরো কিছু ডেফিনিশন স্পষ্ট করে দিতে হয়। Recording in কাজ progress. করবো, ভাই আপনি তো বলছিলেন এটা করবেন, এখন তো করলেন না, এগুলো সব ডিটেইলে লিখে দেওয়া। হ্যাঁ, যেসব শর্ত আমাকে টেকনিক বাইরে, যেসব শর্ত আমাকে মেনে চলতে হবে, আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই করতে হবে, সেই হবে, টাইম মতো কাজ শুরু করতে হবে, যে কটা লোক বলছিল থাকবে সে কটা লোক আসতে হবে, এরিয়ার সিকিউরিটি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। টাইম মেনটেন করতে হবে, টাকা পয়সা যেভাবে বলা হয়েছে সেইভাবে আমিও নিব, তার বেশি চাবো না, বলবো না ভাই এখন তো আমার ডবল খরচ হচ্ছে, নাহলে আমি কাজ করতে পারবো না। ও বললো ভাই আপনি অর্ধেক নেন, আমার কাছে তো পয়সা নাই, এগুলো হবে না। মোর কমনলি ইউজ কন্ট্রাক্ট ফরম্যাট ইনক্লুড কনভেনশনাল প্রপোজাল। প্রপোজালটা কন্ট্রাক্টরের অংশ থাকে, আমি যেসব টার্মস এন্ড কন্ডিশনস দুজন মিলে আমরা যে আলাপ আলোচনা করে যে চুক্তিগুলো, মানে কি কি শর্ত মেনে আমরা চলবো সেটা। অনেক সময় মাল্টিপল কন্ট্রাক্ট থাকে, স্পেশাল কন্ট্রাক্ট থাকে, ক্লায়েন্ট নিজেই আর করে, বড় বড় ক্লায়েন্টরা তাদের নিজস্ব অলরেডি কন্ট্রাক্ট থাকে, সেই কন্ট্রাক্ট অনুসারেই কাজ করতে হবে, তারা আগেই বলে দেয় সেই কন্ট্রাক্ট তুমি আগে থেকে দেখে নিতে পারো, যদি সেই তোমার পক্ষে ওইভাবে কাজ করা সম্ভব হয় তাহলে কাজ করো, নাহলে না। তাছাড়া আরো কিছু কন্ট্রাক্ট ফরম্যাট আছে, পারচেজ অর্ডার, মডেল কন্ট্রাক্ট, অনেক ধরনের কন্ট্রাক্টের ফরম্যাট থাকে। তাহলে কনভেনশনাল প্রপোজাল, হ্যাঁ, একটা প্রপোজাল লিখতে হয়, এটা আমি রিকোয়েস্ট ফর প্রপোজাল থাকে, আমি একটা প্রজেক্টের এগেইনস্টে প্রপোজাল লিখি, সেই প্রপোজালে কাজ পাই, সেই প্রপোজালটাই হ্যাঁ একটা কন্ট্রাক্টের অংশ হয়ে যায়, সেই প্রপোজালে যা যা থাকে সেগুলো সব কন্ট্রাক্টের অংশ হয়ে যায়। এই জন্য প্রপোজালটা খুব সাবধানে লিখতে হয়, কারণ তখন যদি প্রপোজাল থেকে বাইরে গিয়ে নতুন করে কিছু করতে চাই, তখন বলবো না আমি তোমার এই প্রপোজাল পড়ে তোমাকে তো কাজ দিচ্ছি, সুতরাং তোমাকে এই প্রপোজালে সবকিছুই করতে হবে এবং সব শর্তই মেনে চলতে হবে। Fee based selection method, client proposal should have well defined statement of work. Fee based মানে ক্লায়েন্ট তো আগে আগে চিন্তা কোয়ালিফাইড, এরা 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 ভালো কোম্পানি, এদের কাজ দিব, তারপর আচ্ছা কাজটা এখন আর বলে না, এই আমার কাজ, এটা প্রজেক্ট, কোনো প্রপোজাল দিতে পারো না, কত টাকা করবো, যে কম টাকা বলে তাকে দিয়ে দেয়। হ্যাঁ, তো এখন সেখানে ক্লায়েন্টের একটা ইয়ে থাকবে, একটা ওয়েল ডিফাইন্ড স্টেটমেন্ট অফ ওয়ার্ক থাকে। হ্যাঁ, তো স্টেটমেন্ট অফ ওয়ার্ক, স্কোপ অফ ওয়ার্ক, কি করব না করব, এটা কন্ট্রাক্টের একটা বড় একটা ইম্পর্টেন্ট অংশ। কোয়ালিফিকেশন বেসড সিলেকশন, যেখানে আমি আগে থেকেই কোয়ালিফাই করলাম, আর প্রপোজাল দিলা,
আমি মার্কিং করলাম, সিভির উপরে মার্কিং করলাম, ইন্টারভিউ দিলাম, মার্কিং করলাম, শর্ট লিস্ট হলো, শর্ট লিস্ট সিলেকশন করলাম, এটা হচ্ছে কোয়ালিফিকেশন বেস প্রপোজাল। হ্যাঁ, সেখানে আমার ওই প্রপোজালে অনেক কিছুই চলে আসবে ইয়ের মধ্যে। হ্যাঁ, জেনারেল কন্ডিশনস থাকবে, তারপরে হচ্ছে তোমার পার্টিকুলার কন্ডিশনস ওই কাজের সাথে সম্পর্কিত। জেনারেল কন্ডিশন ইন জেনারেল আমাকে যেসব দায়িত্ব, যেসব নীতি নৈতিকতা মেনে চলতে হবে, নন টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, এগুলো সবই কন্ট্রাক্টের মধ্যে থাকে। তো প্রপোজালের মধ্যে যেটা থাকে, কি কি যন্ত্রপাতি ব্যবহার হবে, কি কি টেস্ট হবে, কত টাকা দিতে হবে, কাকে কিরকম, কার ফি কত, কত সময় ধরে কাজ করবে, সব কিছু থাকে, এবং কোন কাজটা কখন হবে, এগুলো সবই মানে যা যা থাকে প্রপোজালের মধ্যে। হ্যাঁ, তারপরে প্রজেক্ট পুরো শিডিউল থাকে, এই কাজটা এই সময় হবে, এই কাজটা এই সময় হবে, এই কাজে এত লোক হবে, এগুলো সবই কন্ট্রাক্টের অংশ হয়ে যায়। আচ্ছা, নেগোসিয়েশন অফ কন্ট্রাক্ট টার্মস এন্ড কন্ডিশনস ইনস্ট্রাক্ট, মানে যখন আমি প্রপোজালের পরে নেগোসিয়েশন, ইন্টারভিউর পরে যখন সিলেকশন হয়, সিলেকশনের পরে যাকে সিলেক্ট করলাম তার সাথে ডিটেইল নেগোসিয়েশন হয়। প্রপোজালটাও থাকেই, তার সাথে অ্যাডিশনাল টার্মস এন্ড কন্ডিশন নেগোসিয়েশন হয়। সেগুলো টাকার বদলে অন্যান্য অনেক জিনিস সম্বন্ধে নেগোসিয়েট, সেগুলো অনেক অনেক কিছুই কন্ট্রাক্টের অংশ হয়ে যায়। হ্যাঁ, এই তারপরে কিরকম মানে কি কার কি দায় থাকবে, দায় মুক্তি সবই তখন ওই নেগোসিয়েশনের সময় এগুলো কন্ট্রাক্টের অংশ হয়। এবং কার কি মানে রিস্ক কার কতটুকু আছে সেটাও কন্ট্রাক্টে, কে কোন রিস্কটা নিবে। জিনিসের দাম হঠাৎ করে কমে গেল, হ্যাঁ, বা হঠাৎ করে বেড়ে গেল, তখন কাজের কি খরচ, এটা এই রিস্ক কি কন্ট্রাক্টর নিবে নাকি এই রিস্ক ক্লায়েন্ট নিবে, এগুলো সব কন্ট্রাক্টে লেখা থাকে। হ্যাঁ, অনেক সময় আমাদের একটা কন্ট্রাক্ট লেখার পরে কাজ শুরু হওয়ার আগে অ্যাডিশনাল জিনিসপত্র শুরু হঠাৎ করে মনে হয় যে এগুলো থাকা উচিত, তখন যে কেউ একজন অ্যাপ্রোচ করে, তখন এগুলো যদি এন্টার করা হয় কন্ট্রাক্টে, ইট বিকামস আ স্পেশাল কন্ডিশন অর অ্যাডেন্ডাম টু দ্য কন্ট্রাক্ট। মাল্টিপল কন্ট্রাক্ট, একজন ওনার যখন একজন ডিজাইনার এবং একজন কন্ট্রাক্টরের সাথে একটা একটা কন্ট্রাক্ট করে, কিন্তু সে ইচ্ছা করলে একের অধিক, মানে একটা কনসালটেন্ট অনেক সময় সাব কনসালটেন্ট নিয়োগ করে, জিও টেকনিক্যাল, তারপরে ধরো স্ট্রাকচারাল, এনভায়রনমেন্টাল। তো ওনার কনসালটেন্টের সাথে কন্ট্রাক্ট করে, এবং কনসালটেন্টের কাজ হচ্ছে পুরো কাজটা তাকে বুঝিয়ে দেওয়া। সে আর ওই এনভায়রনমেন্টাল, জিও টেকনিক্যাল, স্ট্রাকচার, অনেক সময় সাব কনসালটেন্টের এত ইঞ্জিনিয়ার থাকে না, সে আলাদা বড় কাজ হলে আলাদা আলাদা ফার্ম থেকে সে নিজে কন্ট্রাক্ট করে, কনসালটেন্ট সাব কনসালটেন্ট নিয়োগ করে। অনেক সময় ওনার ডাইরেক্টলি সাব কন্ট্রাক্ট, বড় ওনার হলে, খুব কেপেবল ওনার হলে, অনেক কিছু জানলে, তখন এটাকে বলে মাল্টিপল কন্ট্রাক্ট। হ্যাঁ, কিন্তু এটাতে হচ্ছে কি যে ওনার তাকে অনেক কিছু ম্যানেজ করতে হয়। খালি কনসালটেন্টকে কাজ দিলাম, কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর করলো, সে কন্ট্রাক্টরের সাথে সাব কন্ট্রাক্টর এগ্রিমেন্ট থাকলো, কনসালটেন্ট সাব কনসালটেন্ট এগ্রিমেন্ট থাকলো, ওনারের সাথে খালি কন্ট্রাক্টর আর কনসালটেন্টের এগ্রিমেন্ট থাকে। এটা হচ্ছে সিঙ্গেল, দুইটা কন্ট্রাক্ট হয়, এটাকে সিঙ্গেল কন্ট্রাক্ট টাইপের বলে। আর যদি ওনারই সবগুলো সাব কনসালটেন্টের সাথে ডাইরেক্ট কন্ট্রাক্ট করে, আবার মেইন কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট করে, তাহলে সেটাকে মাল্টিপল কন্ট্রাক্ট। ম্যানেজমেন্ট করা অনেক ঝামেলা, ওনার জন্য বহু ধরনের ঝামেলা, বহু কন্ট্রাক্ট করতে হয়, বহু লিগাল রিসোর্স লাগে, বহু যুক্তি ঝামেলা পোহাইতে হয়, তো তার কন্ট্রোল থাকে প্রজেক্টের উপরে। এই হ্যাঁ, কিন্তু এই হচ্ছে কথা। তো মাল্টিপল কন্ট্রাক্ট অনেক সময় হয়, অনেক সময় বড় বড় প্রজেক্টের জন্য স্পেশাল কন্ট্রাক্ট লাগে, কারণ প্রজেক্টের অনেক স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, তখন স্ট্যান্ডার্ড ক্লজের বাইরেও অনেক ধরনের ক্লজ লিখতে হয়, তার জন্য আলাদা আইনজ্ঞ বা অ্যাটর্নি নিয়োগ করতে হয়। বড় বড় ক্লায়েন্টদের নিজস্ব কন্ট্রাক্ট আগে থেকেই ডেভেলপ করা থাকে, মোটামুটি তারা সেই আঙ্গিকে কাজ করে, যাদেরকেই কাজ দেয়, সে ডিজাইনার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হোক, তখন তাদেরকে এই কন্ট্রাক্ট অনুসারে কাজ করতে হয়। হ্যাঁ, তো এই তো এখানে সেখানে ক্লায়েন্ট করে কি বলে, সব দায় দায়িত্ব, রিস্ক গুলো ইঞ্জিনিয়ার বা কনসালটেন্ট এবং কন্ট্রাক্টরের ঘাড়ে চাপাই দিতে চায়। বড় কাজ বলে অনেক সময় নিতে চায় তারা, কিন্তু এখানে সাবধান হওয়াটা দরকার, ওই যে একটু আগে যেটা বললাম। হ্যাঁ, তো এই রিস্ক আমি যদি কমাইতে চাই, বড় কন্ট্রাক্টর, আমার বড় ক্লায়েন্টের সাথে কাজও করতে হবে। হ্যাঁ, তখন তারা ওই আইনজ্ঞ দিয়ে ওটাকে রিভিউ করে। হ্যাঁ, তারপরে সাধারণত টাকা বেশি চায়, যে এত রিস্ক আমি নিতে পারবো না, এত রিস্ক নিতে হলে আপনাকে আমাকে যা নর্মাল টাকা থেকে বেশি টাকা দিয়ে দেয়, সেই টাকা দিয়ে তারা অনেক সময় ইন্স্যুরেন্স কেনে। হ্যাঁ, ব্যবস্থা করে যাতে কোনো সমস্যা হলে তারা ওটা কাভার্ড হয়। তো এখানে বলছে যে যদি কোনো ক্লায়েন্ট, হ্যাঁ, দেখা যায় যে সাধারণত ক্লায়েন্টরা সিভিল ইঞ্জিনিয়ারের উপরে দায়ী দায়িত্ব চাবে, সিভিল ইঞ্জিনিয়াররা ক্লায়েন্টের উপরে দায়ী দায়িত্ব চাবে, রিস্ক দিয়ে দিতে চায় কনসালটেন্টের উপরে। এখন দেখা যায় কোনো ক্লায়েন্ট বলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমি সব রিস্ক নিব। এইসব ক্লায়েন্টের ব্যাপারে সতর্ক হওয়া উচিত, কারণ দেখা যায় যে এইসব ক্লায়েন্টরা যখন টাকা পয়সা নাই, টাকা পয়সা তারপর সমস্যা করে, ইত্যাদি ইত্যাদি। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আচ্ছা, আমি একটা ফোন এক করে ধরে নেই। হ্যাঁ, হ্যালো।
আচ্ছা আমি একটু ক্লাসে আছি, তোমার পরে কথা বলি। আচ্ছা তো এই তো ক্লায়েন্টস মাস্ট বি এবল টু অনার চেঞ্জেস দে হ্যাভ এগ্রিড টু, মানে তাদের সেই টাকা পয়সা থাকতে হবে, মানে ক্লায়েন্ট টাকা পয়সা থাকে না, সবকিছুতে রাজি হয়। পারচেজ অর্ডার মানে যখন আমেরিকায় বিশেষ করে সরকারি কোম্পানিরা বিভিন্ন জিনিস কেনে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ কেনার জন্য তার ডাইরেক্টলি তারা অর্ডার দিতে পারে, এগুলোকে বলে পারচেজ অর্ডার। এর জন্য একটা স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট অলরেডি থাকেই, সেই কন্ট্রাক্ট গুলো তোমার বুঝে নিয়ে সেই কন্ট্রাক্ট গুলো সাইন করতে হবে। হ্যাঁ, তো এই আর মডেল কন্ট্রাক্ট হচ্ছে যে কন্ট্রাক্ট বানানো খুব ডিফিকাল্ট জিনিস। তোমাকে যদি আজকে তুমি একটা কাজ করো, কন্ট্রাক্ট নিতে কি হয়, অন্যের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে আসবা। আমরা করি কি, এর কাছ থেকে তার কাছ থেকে নিয়ে সব কন্ট্রাক্ট দেখে দেখে আবার নিজেরা লিখে ফেলি। বাইরে এই কাজটাই করে ডিফারেন্ট। এখানে কিছু স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট আছে, আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস, আমেরিকান জেনারেল কন্ট্রাক্টরস এজিসি, ডিজাইন বিল্ড ইনস্টিটিউট অফ আমেরিকা ডিবিআইএ, এরকম আমেরিকান অর্গানাইজেশন আমেরিকান প্রেক্ষাপটের জন্য ওরা কিছু স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট ডেভেলপ করছে। ছোট ছোট কোম্পানিদের নিজেদের লয়ার টয়ার তো প্রচুর টাকা লাগে, এটা করার ক্ষমতা নাই, তারা এই কন্ট্রাক্ট গুলো দেখে দেখে নিজেরা তখন কন্ট্রাক্ট তৈরি করে। এই আর ইন্টারন্যাশনাল একদম বড় বড় কাজের জন্য, যেমন আমরা যখন কাজ করি, বাংলাদেশ যখন কাজ করে, তখন তারা করে কি, তাদেরও তো এইসব বিশাল বিশাল ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টরকে কোটি কোটি টাকা দিতে হয়, মিলিয়নস অফ ডলার দিতে হয় একটা কন্ট্রাক্ট তৈরি করতে। কন্ট্রাক্ট অনেক বড় হয়, শয়ে শয়ে পাতাও হতে পারে। তো এইগুলো, এবং আমাদের দেশে ধরুন লোকও নাই এইসব কন্ট্রাক্ট তৈরি করার। তো এখানে ফিরিক, এরা বলে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স, এরা ইউএন এবং ওয়ার্ল্ড ব্যাংক এদের দ্বারা রেকগনাইজ, এদের অনেক অর্গানাইজেশন, বিরাট অর্গানাইজেশন, অনেক লয়ার টয়ার আছে। এরা সব বিশেষ করে অনুন্নত দেশ, ডেভেলপিং কান্ট্রিজ, যাদের রিসোর্স নাই, তাদের জন্য কিছু স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট তৈরি করছে, যেগুলো থেকে জাপানে আছে, আমেরিকায় আছে, ওয়ার্ল্ড এদের অনেক স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট অ্যাভেলেবল। অল্প কিছু টাকার বিনিময়ে 10, 20, 25 ডলার, $30 অনেক সময় ফ্রি এগুলো পাওয়া যায়, এবং এগুলো দেখে এরা কন্ট্রাক্ট তৈরি করে। আচ্ছা, কন্ট্রাক্ট ইন্টারপ্রিটেশন, ন্যাচারালি কন্ট্রাক্ট হ্যাজ টু বি ইন্টারপ্রেটেড। কন্ট্রাক্ট আইনের ব্যাপার, আইন ইজ অলওয়েজ সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, তো যখন এটা কোর্ট দেখে, কোর্ট কিভাবে কন্ট্রাক্ট দেখে, যারা এখানে ইনভলভ আছে তারা কিভাবে কাজ করলো, যত্ন সহকারে কাজ করলো কিনা। হ্যাঁ, কন্ট্রাক্টে যদি খুব বেআইনি কিছু লেখা থাকে, অনেক সময় সেটা কার্যকরী কোর্টে নাও হইতে পারে। হ্যাঁ, তো ইউনিল্যাটারাল মিস্টেকস অর আনএক্সপ্রেস ইন্টেনশন, আমি যেটা বলি নাই, হ্যাঁ, সেটা কিন্তু কন্ট্রাক্টে লিখিও নাই, আবার মানে এটা বলিও নাই। হ্যাঁ, এই ধরনের অংশ কিন্তু অন্য একজন ক্লায়েন্ট ধরে নিছে যেটা আমি করবো, ধরে নিলে কিন্তু কোনো কাজ হবে না। যেটা আমি বলি নাই, যেটা আমি লিখি নাই, সেটা কিন্তু কন্ট্রাক্টের অংশ না। আমি তো ভাবছিলাম, ইঞ্জিনিয়ার ভাবছিল বা ক্লায়েন্ট ভাবছিল, তাতে কোনো অসুবিধা নেই। থিঙ্ক টোয়াইস, অনেক জিনিস কন্ট্রাক্টে দেখার সময়, তো এগুলো এখন ডিটেলে আমিও জানিও না। এখানে কিছু কিছু সার্টিফিকেশন, সার্টিফিকেশন আছে কিনা, কোন সার্টিফিকেশন, কি সার্টিফিকেশন, নাহলে হঠাৎ করে কাজ আটকায় যেতে পারে। কাজ আটকায় গেলে তখন ওনারা আমাকে, আমার কাছে বিশেষ করে বাইরে তো এগুলো খুব লিগাল ইস্যুস থাকে, কারণ এখানে কোটি কোটি টাকার ব্যাপার। ড্যামেজ, হঠাৎ করে যদি কোনো ক্ষতি হয় কাজ করতে গিয়ে, সেই ক্ষতির জন্য হয়তো মিলিয়নস অফ ডলার্স অফ ড্যামেজ ক্লেম আসতে পারে। এগুলো কে নিবে? কস্ট আমি হিসাব করলাম একরকম, তার ডবল 3 ডবল কস্ট হইলো, এর দায়িত্ব কে নিবে? মনিটরিং এর সময় ঠিক মতো মনিটর হইলো না, কনস্ট্রাকশনে কোনো দুর্ঘটনা ঘটলো, এগুলোর দায়িত্ব কি নিবে? কোনো সমস্যা হইলে সেটাকে ঠিক করো, দায়িত্ব কার, কার দায়িত্ব কতটুকু, কে সমস্যা করছে এবং কে দায়িত্ব নিবে? হঠাৎ করে আমার সাইটে কোনো ধরনের একটা, যেমন এয়ারপোর্টে কাজ করতে গিয়ে বড় বোমা পাওয়া গেল, সেই বোমা এখন সরাইতে হবে, বাইরে সরাইতে গেলে একটা বোমা, এয়ারপোর্টে শাহজালাল এয়ারপোর্ট নতুন যে টার্মিনালে অনেকগুলো বোমা, বা এগুলো সরাইতে গেলে হয়তো যেসব কোম্পানি আসবে কোটি কোটি টাকা নিবে, এটা কে দিবে? ওনার দিবে, কন্ট্রাক্টর দিবে, কে দিবে? হ্যাঁ, ডিজাইনার দিবে। এগুলো সব জিনিসগুলো কন্ট্রাক্টে কিন্তু বাইরে ইনক্লুড করা থাকে। এরকম বহু জিনিস আছে, জব সাইটে সেফটি, ঠিক মতো সেফটি হয়েছে কিনা, স্ট্যান্ডার্ড হয়েছে কিনা, ঘটনা ঘটলো, ওগুলো ঠিক মতো হয় নাই, নাহলে দুর্ঘটনা ঘটলো কিভাবে? আর এই সবই তো ঠিক মতো হয়েছে, দুর্ঘটনা তো ঘটতেই পারে। এই ধরনের নানা ইস্যুস কন্ট্রাক্টের মধ্যে আসে। তো এইগুলো এখানে প্রত্যেকটাই, কোনটা কি, থিঙ্ক টোয়াইস কন্ট্রাক্ট ক্লজেস, তার মধ্যে সার্টিফিকেশন, কনসিকুয়েন্সিয়াল, যেটা যেরকম কনসিকুয়েন্সিয়াল ড্যামেজেস, সিভিল ইঞ্জিনিয়ার মে বি হেল্ড রেসপন্সিবল সেকেন্ডে দেখো ফর ড্যামেজেস দ্য কনসিকুয়েন্স অফ এন ইভেন্ট ওভার হুইচ দ্য সিভিল ইঞ্জিনিয়ার হ্যাড নো কন্ট্রোল। হ্যাঁ, তো এই ধরনের জিনিস। হ্যাঁ, কনস্ট্রাকশন কস্ট হিসাব করলে একরকম, যেটা ম্যাক্সিমাম হবে তার থেকে বেশি খরচ হলো, কে ক্লেম দিবে, মনিটরিং। হ্যাঁ, তো ইত্যাদি ইত্যাদি, কিউরিং এ ব্রিচ, এগুলো একটু দেখে নিবা তোমরা, এগুলো এত কিছু আমি যাচ্ছি না, কারণ বহু কিছু আছে। লিমিটেশন অফ লায়াবিলিটি, দায় দায় কার দায় কতটুকু থাকবে। হ্যাঁ, এটা সাথে লিমিট করে দিতে হয় যে এর বেশি দায় দায়িত্ব কিন্তু আমি নিব না। অনেকে লোকজন কাজ পাওয়ার জন্য সবকিছু এগ্রি করে যায়, উইচ ইজ ভেরি স্টুপিড, পার্টিকুলারলি বাইরে এবং আমাদের দেশেও। যদি খুব স্ট্রং পাওয়ারফুল লোক হয়, তাহলে তুমি এসব করো, তারপরে তুমি কোর্টে কোর্টে চলে যাওয়া,
বাধা পড়ে যাবে এবং তখন কিন্তু তোমার ভীষণ বিপদ হতে পারে। তো এবং ইত্যাদি ইত্যাদি, ওনারশিপ অফ ইনস্ট্রুমেন্টস অফ সার্ভিস, হ্যাঁ, কে কোনটা ওন করবে, রেকর্ড গুলো কার অধিকারে থাকবে, কে দেখতে পারবে কে দেখতে পারবে না। বিশেষ করে ডিজাইনাররা যখন ডিজাইন ডকুমেন্ট দেয়, এগুলো কিন্তু ডিজাইনারদের নিজস্ব, এটা অন্য আরেকজন লোককে দেওয়া যাবে না, বা এটা দিয়ে আরেকটা প্রজেক্ট করা যাবে না, এটা খালি এই প্রজেক্টের জন্যই তার ডিজাইন, এটা অন্য জায়গায় কপি করা যাবে না। এগুলো ইয়ে থাকে। আবার এটার ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা, ভুলভাল কিছু আছে কিনা, এগুলো থেকে অনেক সময় কিন্তু অনেক ধরনের ক্লেইমস আসে। কে কাজ বন্ধ করতে পারবে, কে কাজ, আমি না, এই কাজ আমি নিবই না, আমি পয়সাও দিব না, হ্যাঁ, কাজ এখনই বন্ধ করতে হবে। ডিজাইনার এসে কন্ট্রাক্টর বললো কাজ ঠিক নেই, বন্ধ করলো, পরে কন্ট্রাক্টর বললো এই কাজ বন্ধ করার কোনো কারণই ছিল না, আমাকে এত টাকা দিতে হবে, আমার এত টাকা ক্ষতি হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের জিনিস থাকে, এগুলো দিবে না। তো কন্ট্রাক্টস ইন প্রজেক্ট ডেলিভারি, হ্যাঁ, কয় ধরনের ডেলিভারি সিস্টেম আছে, প্রকিউরমেন্ট মেথড আছে, কন্ট্রাক্ট, সেটার উপর কন্ট্রাক্ট ফরম্যাট ডিপেন্ড করে, হ্যাঁ। তো দ্য চয়েসেস ডাইরেক্টলি এফেক্ট তুমি কোন ডেলিভারি সিস্টেমে যাচ্ছ, কোন প্রকিউর মেথডে যাচ্ছ, কোন কন্ট্রাক্ট ফরম্যাটে যাচ্ছ, হ্যাঁ, কোন কন্ট্রাক্ট, কি ধরনের কন্ট্রাক্ট সাইন করছো, সেটার উপরে সিভিল ইঞ্জিনিয়ারের এখানে দায়িত্ব কি থাকবে, কি ধরনের সার্ভিস সে দিবে, হ্যাঁ, তো কিভাবে সেটা টাকা পয়সা পাবে, এগুলো সবই ডিপেন্ড করে। তো এখানে সামারিতে বলে দেওয়া আছে একটা ডিজাইন বিল্ড, এটা হচ্ছে আমাদের নর্মাল সিস্টেম, মাল্টিপল প্রাইম, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এট রিস্ক, এজেন্সি কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ডিজাইন বিল্ড, ডিজাইন অ্যাসিস্ট, এইভাবে আমরা প্রজেক্টটা তুলে দিব, প্রজেক্ট ডেলিভারি প্রজেক্টটা তুলে দিব। প্রকিউরমেন্ট, জিনিসপত্র কিভাবে কেনা হবে, সেটার কয়েকটা মেথড আছে। একটা হচ্ছে সোল সোর্স, মানে একজনকে আগে থেকেই সিলেকশন করে, বাংলাদেশের আর্মিতে এরকম হয়, ওরা আগে সিলেক্ট করে একজন ভালো লোক, আমি একে দিব ব্যাস। আর ওটা হচ্ছে পিপিপি, পাবলিক প্রকিউরমেন্ট, না এটা হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট, পিপিএ, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট একটা বোধহয় আছে। এখানে কিছু মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করলে যে সবচেয়ে লিস্ট তাকেই কাজ দিতে হয়, তার কাছ থেকে জিনিস কিনতে হবে। এগুলো কিনতে গেলে অনেক সময় লো কোয়ালিটি মেটেরিয়াল চলে আসে, আবার সোর করতে গেলে আমি অনেক বেশি দামে কিনে নিতে পারি এবং কারাপশন হতে পারে। কোয়ালিফিকেশন বেস সিলেকশন, যেটাকে কিউবিএস বলে, হ্যাঁ, আমি দেখলাম কার কি যোগ্যতা আছে, শর্ট লিস্ট করলাম, ইন্টারভিউ করলাম, তারপর র্যাঙ্ক করলাম, সিলেক্ট করলাম, ইত্যাদি। বেস্ট ভ্যালু, যেটা টাকার তুলনায় যে সার্ভিস পাচ্ছে, এই দুটো কম্পেয়ার করে বেস্ট ভ্যালু সিলেকশন বলে। ফি বেসড, আমি আগে ডিসাইড করলাম যে এরা ভালো, যে সবচেয়ে কম টাকা দিবে তার কাছ থেকে কিনে নিব। এটা হচ্ছে প্রকিউরমেন্ট মেথড। প্রকিউরমেন্ট মেথড কি, জিনিস না খালি সার্ভিসও। এই যে প্রজেক্ট ডেলিভারিটা হচ্ছে প্রজেক্ট ডেলিভারি, আমি কাজটা কিভাবে করব, এই একটা কনসাল্টিং কাজ অথবা একটা কন্ট্রাক্টিং কাজ আমি কিভাবে কিনবো, মানে আমি কিভাবে এই সার্ভিসটা অ্যাকোয়ার করবো, এটা সোল সোর্স, লিমিটেড কম্পিটিশন, কোয়ালিফাই, বেস্ট ভ্যালু সিলেকশন সবই হতে পারে। আচ্ছা, আর কন্ট্রাক্ট ফরম্যাট হতে পারে যে আমি লামসাম একটা টাকা দিয়ে দিব, তুমি কাজ করো, এই কাজের জন্য এই টাকা দিব। এখন তুমি এটা কিভাবে করবা না করবা, স্কোয়ার ফিট বেসিসে টাকা দিব, তুমি কয়টা লেবার লাগাবা, কয় দিনে করবা না করবা, এই কাজ আমাকে দিবা, স্কোয়ার ফিট বেসিস, তোমার এত কত স্কোয়ারের আগেই বলে দিবে, এত টাকা নিয়ে চলে যাবা, শেষ। তারপরে ওটা নিয়ে মাথা ঘামো না, আমার কত পার্সেন্ট লাভ লস করলে সেটা কোনো আসা যায় না। আর হচ্ছে কস্ট প্লাস আ ফিক্সড ফি, তুমি কত টাকা খরচ হয় আমরা আগে ডিটারমাইন করবো কারেক্টলি, তার সাথে একটা পার্সেন্টেজ অফ একটা ফি দিয়ে তোমাকে শেষ করে দিবো। গ্যারান্টিড ম্যাক্সিমাম প্রাইস, এটাই হচ্ছে টাকা দিব আমি ম্যাক্সিমাম টাকা, তুমি যদি কমে আমার যে কাজ দরকার সেটা বুঝিয়ে দিতে পারো, যা টাকা তুমি পাও সব তোমার লাভ। টার্গেট প্রাইস, এই প্রাইস তুমি রিচ করতে হবে, ইউনিট প্রাইস, তুমি টোটাল যা যা মেটেরিয়াল লাগবে তার প্রতি মেটেরিয়ালটা ইউনিট কস্ট হিসেবে তুমি আমাকে দিবা, সেই হিসেবে আমি তোমাকে টাকা দিব। অনেক ধরনের সিস্টেম আছে আর কি। আচ্ছা, এখানে ছবিগুলো দেখবা, ডিজাইন বিল্ড, তুমি একজন ওনার, সে একজন ডিজাইনার নিয়োগ করবে, একজন কন্ট্রাক্টর নিয়োগ করবে। ডিজাইনার সব ডিজাইন ডকুমেন্ট তৈরি করে দিবে, স্পেসিফিকেশন তৈরি করে দিবে, সব কনস্ট্রাকশন কিভাবে কাজটা হবে সব বলে দিবে, খরচপাতি সব হিসাব করে দিয়ে সে কন্ট্রাক্ট ডকুমেন্টস তৈরি করে দিয়ে, টেন্ডার ডকুমেন্টস তৈরি করে দিলে ওইটার এগেনস্টে কন্ট্রাক্টররা বিড করবে যে তারা এইভাবে কাজটা করবে, তারাও একটা মানে কত টাকায় তারা করতে পারে, তাই কাজের ডিটেলস থাকে, স্পেসিফিকেশন থাকে, সেটা অনুসারে তারা বিড করে। সেই কন্ট্রাক্টরদেরকে ওনারা আবার নানা যে কোয়ালিফিকেশন বেস সিলেকশন ফি, যে কোনো সিলেকশনে একজন কন্ট্রাক্টরকে চুজ করে কাজটা দেয়, কাজটা দেওয়ার পরে হ্যাঁ কন্ট্রাক্টররা কাজটা করে। এই তো এখানে ইন ডিবিবি দ্য লিনিয়ার প্রসেস, ডিজাইন বিড কনস্ট্রাকশন, দ্য প্রাইম ডিজাইনার এন্ড যে প্রাইম ডিজাইনার, প্রাইম কনসালটেন্ট যে সব ড্রয়িং সবকিছু করবে, তারা একটা কন্ট্রাক্ট করে ফর ডিজাইন সার্ভিসেস। ডিজাইন কমপ্লিট হলে কন্ট্রাক্টর সব ডকুমেন্টের উপরে, সব ডিজাইন ডকুমেন্টের এগেনস্টে ওগুলোকে টেন্ডার ডকুমেন্ট তৈরি করা হয়, কন্ট্রাক্টর বিড করে ওই কন্ট্রাক্ট ডকুমেন্টের উপরে। তারপর যেসব কন্ট্রাক্টর বিড করে তাদের মধ্যে সবচেয়ে ভালো কন্ট্রাক্টর যেটা হয় তাকে একটা মেথডে, ওই যে সিলেকশন মেথডে চুজ করে তাকে কাজ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ডিজাইনার আর কন্ট্রাক্টরের কোনো ডাইরেক্ট সিস্টেম নাই। তারপরে এই
ওনার কন্ট্রাক্টরের সাথে ডাইরেক্টলি কাজ করে, ডিজাইনারের সাথেও ডাইরেক্টলি কাজ করে। তো ডিজাইন বিড ইজ অ্যালাউড জেনারেলি পাবলিক প্রকিউরমেন্ট, এটা স্ট্যান্ডার্ড প্রসেস। হ্যাঁ, এইভাবেই সাধারণত করা হয়। কন্ট্রাক্টর সাধারণত ডিজাইনের সাথে যুক্ত থাকে না, সে খালি কাজ, কন্ট্রাক্টরের কোলাবোরেশন হয় মিনিমাম। তো প্রজেক্ট ডিজাইন বিল্ড মানে যে কন্ট্রাক্টর সেই ডিজাইন করে। আমাদের সব বড় বড় চায়নার যে প্রজেক্ট হচ্ছে, যেটা পদ্মা ব্রিজ রেলওয়ে প্রজেক্ট, পুরা রেলওয়ে ডিজাইন ওরা করছে, ওরাই কনস্ট্রাকশন করছে। অনেক সময় দুইটা সেপারেট কোম্পানি So the client is responsible providing the design bid entity with design requirements and performance specifications. সে মেনলি এতে কি চায় ক্লায়েন্ট এগুলো বলে দেয়, হ্যাঁ, এবং কি কোয়ালিটির জিনিস হতে হবে সেটা বলে দেয়। বাকি সব দায়িত্ব হচ্ছে ডিজাইন বিল্ড কোম্পানি। ডিজাইনার কন্ট্রাক্টর একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে কাজ করে। তো the design build takes the owner out of the position between designer and contract, considered as few changes. Naturally, multiple prime, যেটা বললাম, যেখানে বড় বড় ক্লায়েন্ট থাকে, তারা করে কি ডাইরেক্টলি, একটু আগেই বলছি, ডাইরেক্টলি হয়তো অনেকগুলো কনসালটেন্ট, একটা কনসালটেন্ট সাব কনসালটেন্ট ডাইরেক্টলি সে যোগাযোগ করতে পারে। কন্ট্রাক্টরদের বেলাও তাই, যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল অনেক ধরনের কন্ট্রাক্টর দরকার হয়, সাধারণত একজন প্রাইম মেইন কন্ট্রাক্টর থাকে, ওই সব সাব কন্ট্রাক্ট দেয়। অনেক সময় ক্লায়েন্ট নিজেই, এত বড় কোম্পানি, তার নিজেরই এত সব ক্যাপাবিলিটি আছে, সে নিজেই সব সাব কন্ট্রাক্ট দিয়ে কাজগুলো করায় না। তো এটার কিছু ডিজাইন, এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে এটার আমি ডাইরেক্টলি কত টাকা লাগছে না লাগছে, কারণ একজন সাব কন্ট্রাক্ট নিয়োগ করবে কনসালটেন্ট, সাব কনসালটেন্ট নিয়োগ করবে বা কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর নিয়োগ করবে, তারা এদের কাছ থেকে এখান তো এদের কাজের উপরে কিছুটা লাভ রেখে দেয়। এখানে সেই লাভটা আমি এলিমিনেট করতে পারি, সরাসরি করছি। হ্যাঁ, প্রাইমারি ডিজার্ভ হচ্ছে ক্লায়েন্ট অনেক লোকের সাথে যোগাযোগ করে কোনো ধরনের একজন যদি ডিলে করে ফেলে, তার দায়িত্ব অন্য একটা কনসালটেন্ট ডিজাইনারের সাথে ইয়ে করে না। কনস্ট্রাকশন ম্যানেজারকে সে মোটামুটি বলে দেয় যে সে কিভাবে কাজটা চায়। কনস্ট্রাকশন ম্যানেজারই পুরো কাজটা, পুরো ডিজাইনের কাজটা কন্ট্রাক্টর বিল্ডিং এর দুটোই ম্যানেজ করে। সুতরাং এখানে তার আরেকটা লেয়ার তৈরি করছে, একজন ভালো ওয়েল যে কাজ, ডিজাইনের কাজ খুব ভালো বোঝে, যে কন্ট্রাক্টর কাজ বলে, ওনার এখানে এগুলো বুঝে না, সে খালি কি চায় বলে দেয়, সে খালি কনস্ট্রাকশন ম্যানেজারের সাথে ডিল করে কনস্ট্রাক্ট, এবং সে ওই ডিজাইনার বা কন্ট্রাক্টর কারোর সাথে ডিল করতে চায় না, কনস্ট্রাকশন ম্যানেজারই সব কাজ করে দেয়। হ্যাঁ, সো এটা হচ্ছে দ্য কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট রিস্ক সিস্টেম। এজেন্সি কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এটা একই জিনিস, ওই কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এক রিস্কের মতোই জিনিস। হ্যাঁ, তো এখানে কনস্ট্রাকশন ম্যানেজার acts as a client consultant to the client and manages the design bid process and construction, but the construction manager does not construct the project. আচ্ছা, এইখানে এজেন্সি সিএম adds a layer of management and accompanies to. আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলবো, একটু ভুল বলছি হয়তো এখানে, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যাজ রিস্ক, এখানে কনস্ট্রাকশন ম্যানেজার যে থাকে সে দুইটা আলাদা আলাদা হবে, যেমন ডিজাইনার এবং ইয়ে, আসলে তা না। কনস্ট্রাকশন ম্যানেজার আসলে বেসিক্যালি কাইন্ড অফ আ পার্ট অফ দ্য কন্ট্রাক্টর। হ্যাঁ, তো সে ডিজাইনটাকে সে ডাইরেক্টলি ম্যানেজ করে, সে আবার কন্ট্রাক্টরের সাথে ম্যানেজ করে, কিন্তু কন্ট্রাক্টিং ফার্মটা তার নিজেরই হয়, আবার কনস্ট্রাকশন ম্যানেজমেন্টও সে করে, এবং সে ডিজাইনারের সাথে সরাসরি যোগাযোগ করে ক্লায়েন্টের সাথে ইয়ে করে। আর এজেন্সি কনস্ট্রাকশন মানে এখানে ওই যেটা একটু আগেই বলছিলাম, সেটা হচ্ছে এজেন্সি কনস্ট্রাকশন, মানে আমি একজন লোককে দায়িত্ব দেই, তার কাজ হচ্ছে পুরো কনস্ট্রাকশন ম্যানেজ করে, সে কনস্ট্রাকশনও করে না, সে ডিজাইনও করে না, সে পুরো কাজটা ক্লায়েন্টের পক্ষ থেকে বোথ কন্ট্রাক্টর এন্ড কনসালটেন্টকে ম্যানেজ করে। ডিজাইন অ্যাসিস্ট, a contractor is hired by the client as a consultant during the design phase. আচ্ছা, সমস্যা হয় কি, যখন আমি ডিজাইনার অনেক ড্রয়িং দেয়, কন্ট্রাক্টর গিয়ে বলে যে ভাই কি ড্রয়িং দিলেন, এই ড্রয়িং অনুসারে কাজ করা যায় না, ফিল্ডে অনেক সমস্যা আছে আপনার ড্রয়িং, এটা নাই সেটা নাই ওইটা নাই, এরকম প্রবলেম হতেই থাকে, এবং কাজ শুরু করতে গিয়ে সমস্যা হয়,
আবার ডিজাইনারের কাছে ড্রয়িং আসে, ড্রয়িং আবার চেঞ্জ হয়, এরকম চলতে থাকে। এই জন্য অনেক সময় করে কি, একজন প্রফেশনাল কন্ট্রাক্টরকে আগেই হায়ার করে, সে সবসময় কনসালটেন্টের সাথে থাকে প্রথম থেকে। নর্মালি কনসালটেন্টের সাথে কোনো কন্ট্রাক্টর থাকে না, সে সব কাজ টাজ করে সব ড্রয়িং তৈরি করার পরে, বিড ডকুমেন্ট তৈরি করার পরে কন্ট্রাক্টরের বিড করে কে কাজ পায়, তারপরে সে কাজ শুরু করে। কিন্তু এখানে তা না, এখানে কনসালটেন্ট যখন কাজ শুরু করে ড্রয়িং প্রথম থেকে একজন কন্ট্রাক্টর, খুব এক্সপিরিয়েন্স কন্ট্রাক্টর থাকলে ড্রয়িং এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সে তখন বলতে থাকে যে এটা ভুল আছে, এটা ভুল আছে। তার ফলে যে ড্রয়িং গুলো লাস্টে কন্ট্রাক্টরের কাছে যায়, সেটা সরাসরি কাজ করতে পারে, বারবার যাওয়া আসা করতে হয় না, অনেক পয়সা সেভ হয়। এই আর যখন প্রকিউরমেন্ট মেথড, এখন এই কাজটা আমি কিভাবে, মানে কাজটা দিব কিভাবে, কাজটা আমি নিব, মানে এই কাজটা যে করব কোন সিস্টেমে করবো। একটা সোল সোর্স একজনকে দিয়ে দেবো, যেটা লিমিটেড কম্পিটিশন, অল্প কিছু লোকের মধ্যে আমি সবাইকে বলবো আসো বিড করো, সিলেক্ট করব, কোয়ালিফিকেশন দেখবো, প্রথমে টেকনিক্যাল বলে এটাকে টেকনিক্যাল কোয়ালিফিকেশন দেখবো, টেকনিক্যাল করে র্যাঙ্ক করবো, র্যাঙ্ক করার পরে প্রথম 3 জন 5 জনকে বললো তোমরা ফি দাও, কত টাকায় করবা, সে কত টাকায় করবে দেয়, তখন তার মধ্যে আমি সবচেয়ে লোয়েস্টটাকে নিয়ে, যদি রিজনেবল লোয়েস্ট হয় তার সাথে নেগোসিয়েট করবো, তাকে দিব, নেগোসিয়েশন যদি না মেলে তাহলে পরের জনকে দিব, ইত্যাদি ইত্যাদি। ফি বেস সিলেকশন তো আগেই বলছি যে আগে আমি সব কন্ট্রাক্টরকে বেসড অন দেয়ার কোয়ালিফিকেশন চুজ করে নিব, তারপরে বলবো যে এই হচ্ছে আমার কাজ, কাজের ডিটেলস সবাইকে দিয়ে দিব, কাউকে কোনো প্রপোজাল কিছুই দিতে হবে না, তুমি এখন বলো কত টাকায় করবে, যে কম টাকায় করবে তার সাথে নেগোসিয়েট করে ফেলবো। বেস্ট ভ্যালু, কাজ এবং টাকা, কাজের কোয়ালিটি এবং টাকা দুটোই আমি দেখবো, খালি টাকাও দেখবো না, খালি কাজের কোয়ালিটি, দুটো মিলায় আমি একটা বেস্ট ভ্যালু সিলেকশন করবো। সো ইট ইজ মাচ মোর ডিফিকাল্ট অ্যান্ড জাজমেন্টাল। এগুলো সব অলরেডি বলেই ফেলছি, এগুলো তোমরা দেখে নিবা, জন্য আমি আর যাচ্ছি না। কন্ট্রাক্ট ফরম্যাট, যেগুলো লামসাম, একটা ফিক্সড প্রাইস, কস্ট প্লাস আ ফিক্সড ফি, গ্যারান্টিড ম্যাক্সিমাম প্রাইস, টার্গেট প্রাইস, হ্যাঁ টার্গেট প্রাইস বলে একটা টার্গেট থাকে, যেটা আমি ভুলে গেছি টার্গেট প্রাইসটা কি, আর ইউনিট প্রাইস আছে। লামসাম তো আগে, লামসাম সোজা, কস্ট রিইম্বার্সেবল, হ্যাঁ, কন্ট্রাক্ট পাস অ্যাকচুয়াল কস্ট অফ দ্য ওয়ার্ক, হ্যাঁ, যে খরচ হয় সেটা, contract pass to the actual cost of work, usually typical negotiated work when the project is technically unique, savings are passed on to the client but the price is not necessarily known until the project is। স্যার আমাদের ফর্ম ওপেন হয়ে গিয়েছে, আমরা সিটি পরীক্ষাটা দিইনি। হ্যাঁ, তোমরা পরীক্ষা দিয়ে থাকো, আমার আর কাইয়া না, এই লেকচার শেষ, বাকিটা তোমরা দেখে নিবা, এখন তোমরা পরীক্ষা দিয়ে থাকো।